দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। বেকারত্বের চাপ বাড়ছে অর্থনীতিতে, প্রতি বছর কাজের সুযোগ বঞ্চিত হচ্ছে ৮ লাখ তরুণ। শুল্ক ফাঁকি রোধে আমদানি ও রপ্তানি চালানের 10 ভাগ বাধ্যতামূলকভাবে পরীক্ষা করবে রাজস্ব বিভাগ, আদায় বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর। দৈনিক 2800 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সক্ষম কারখানা হচ্ছে ঘোড়াশালের পলাশে, নির্মাণ শুরু চলতি বছর। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। প্রতি বছর দেশে নতুন করে ৮ লাখ মানুষ যুক্ত হচ্ছে বেকারের তালিকায়, এমন তথ্য দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, উচ্চ প্রবৃদ্ধি দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের যোগান দিতে পারছে না, সুফল ভোগ করছে মুষ্টিমেয় জনগোষ্ঠী। রোববার রাজধানীতে এ নিয়ে এক আলোচনায় বক্তারা সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নিশ্চিতের তাগিদ দিয়েছেন সরকারের প্রতি। গেল কয়েক দশক ধরে দেশের অর্থনীতি এগুচ্ছে দ্রুত গতিতে। 2011 সাল থেকে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে 6 ভাগের বেশি হারে, কিন্তু তা কর্মসংস্থান বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখছে? সিপিডি বলছে, প্রতি বছর শ্রমবাজারে যোগ দিচ্ছে 21 লাখ মানুষ, তাদের মধ্যে চাকরি পায় 13 লাখের মতো, অর্থাৎ 8 লাখ জনগোষ্ঠী নতুন করে বেকারের তালিকায় যুক্ত হচ্ছে প্রতি বছরই। দিন দিন প্রকট হচ্ছে আয় বৈষম্য। ধনীদের শীর্ষ 5 ভাগ, সবচেয়ে গরিব 5 ভাগ মানুষের চেয়ে 27 গুণ বেশি সম্পদশালী ছিল 2 দশক আগে, এখন যা বেড়ে 121 গুণ হয়েছে। বাংলাদেশের অর্থনীতির জন্য আমরা দুইটি বড় উদ্বেগের বিষয় লক্ষ্য করছি। একটি হলো উচ্চ প্রবৃদ্ধি পর্যাপ্ত কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারছে না, দ্বিতীয়ত প্রবৃদ্ধির সুফলের সমবন্টন হচ্ছে না, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছাতে সামাজিক খাতের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়ে থাকেন অর্থনীতিবিদরা। সেখানে শিক্ষায় সরকারের খরচ 5 বছরে 19 ভাগ বৃদ্ধি পেলেও মাথাপিছু বরাদ্দ বেড়েছে 873 টাকা, স্বাস্থ্যে যা আরও কম 205 টাকা মাত্র। বছরের শিক্ষায় প্রতিজনের পেছনে 1489 টাকা আর স্বাস্থ্যে 470 টাকা খরচ করে কতটা মানসম্মত ফলাফল মিলবে তা নিয়েই বিশেষজ্ঞদের প্রশ্ন। সাস্টেনেবল ডেভেলপমেন্টের হাত থেকে কিন্তু খরচ করতে হবে। আগের অর্থমন্ত্রী বলেছে ওরা তো খরচ করতে জানে না, তো সেই দোষ কার? হেলথ মিনিস্ট্রি খরচ করতে জানে না, তাদেরকে খরচ করানোর জন্য শিখানোর দায়িত্ব তো সরকারই। মানসম্মত শিক্ষার জন্য জিডিপির 4 থেকে 6 ভাগ বিনিয়োগ দরকার। প্রশ্ন করা হয়, এই বিনিয়োগ কোথা থেকে আসবে? আমার উত্তর হলো, দুর্নীতি কমান, যা কিনা আমাদের জিডিপির 2 ভাগ খেয়ে ফেলছে। সেই টাকা উন্নয়ন খাতে ব্যয় করেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে চাইলে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়াও নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক প্রতিষ্ঠানে শ্রমিক শ্রেণীর নেতৃত্বের সুযোগ দিতে হবে, যাতে তারা যেসব সমস্যার মুখোমুখি হয় সেগুলো সংসদে তুলে ধরতে পারে। কর্মসংস্থানের নিশ্চয়তা, মানসম্মত শিক্ষা আর স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এখন নতুন সরকার। যদিও আলোচনায় উঠে আসা সমস্যাগুলো ততটা প্রকট নয় বলেই মনে করেন অনুষ্ঠানে উপস্থিত 2 নীতি নির্ধারক। এত গেলো রবের মধ্যেও এটাও আপনাদেরকে মানতে হবে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে যেইভাবে করে বিনিয়োগ করেছেন, তার পূর্ববর্তী কোনো সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের ছিল না। আমরা প্রবৃদ্ধি পছন্দ করি, কেননা এটি দারিদ্র্যের মতো মূল সমস্যার সমাধান করে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের নিজেদের ক্ষেত্রেই মাথাপিছু আয় যতটা বেড়েছে তা অনেকেই ভাবেনি। বর্তমান সরকার ন্যায্যতা ও সুষম উন্নয়ন নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শুল্ক ফাঁকি ঠেকাতে আমদানি ও রপ্তানির 10 ভাগ পণ্যের সশরীরে পরীক্ষা করতে রাজস্ব কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রোববার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। জানান, আদায় বাড়িয়ে দেশের প্রত্যেক জেলায় রাজস্ব বিভাগের জন্য নিজস্ব ভবন নির্মাণ করা হবে, বাড়ানো হবে সংস্থার জনবল। 2,96,000 কোটি টাকা আদায়ের এক বিশাল লক্ষ্য এবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে, অথচ অর্থ বছরের প্রথম 6 মাসে আয় হয়েছে অর্ধেকেরও কম। যদিও বছর শেষে আদায়ের পরিমাণ লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী। যে জায়গাগুলোতে আমাদের প্রত্যাশিত রেভিনিউ আমরা এখনো পাচ্ছি না, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। এখন ডিস্টরশন যে সমস্ত এলাকাগুলোতে হতো, যেখানে আমাদের প্রাপ্তি যা আমরা আশা করি হওয়া দরকার, সেখানে যখনই
এটা অসঙ্গতি দেখা দেবে, সেগুলোর সাথে সাথেই আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয় আছেন, তিনি দেখবেন। খাতোয়ারি সেই লক্ষ্য অর্জনে অর্থমন্ত্রী বসেছিলেন মূসক ও শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। 3.5 ঘন্টার ওই বৈঠকে কর্মকর্তারা মাঠ পর্যায়ে কর আদায়ের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন, যা দ্রুত সমাধানের আশ্বাসও আসে মন্ত্রীর পক্ষ থেকে। এখানে কিছু আমাদের অটোমেশন প্রয়োজন, কিছু জনবল প্রয়োজন এবং কিছু আমাদের অবকাঠামো প্রয়োজন। অবকাঠামোগুলো আমরা তৈরি করে দেব। আমরা সিদ্ধান্ত নিয়েছি একদম প্রত্যেক জেলা লেভেলে আমাদের করের নিজস্ব অফিস থাকবে এবং সেখানে কর ব্যবস্থাপনাটি একটি সুসংগত করে আরও সমন্বিতভাবে এটা আমরা রান করব। এরই অংশ হিসেবে আসছে জুলাই থেকে নতুন মূসক আইন কার্যকর করার কথাও জানানো হয় বৈঠকে। ঘোষণা আসে 2020 সালের মধ্যে বন্ড ব্যবস্থাপনাকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনার। মন্ত্রী নির্দেশ দেন দ্রুত সময়ের মধ্যে দেশের সকল বন্দরে পর্যাপ্ত স্ক্যানার বসানোর। আমাদের যত মাল আমরা ইম্পোর্ট করব, যত মাল এক্সপোর্ট হবে, হোক ক্যাপিটাল মেশিনারিজ, হোক স্পেয়ার পার্টস, ইন্টারমিডিয়ারিজ অর আমাদের র মেটেরিয়ালস, প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা শতভাগ এগুলো আমরা স্ক্যান করব এবং স্ক্যানার ভিতর দিয়ে এগুলো ইন আউট সবগুলো হবে এবং আমরা অন দ্য টপ অফ ইট 10% অফ দি কনসাইনমেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে হোক অথবা ইম্পোর্টের ক্ষেত্রে হোক এগুলো আমরা ফিজিক্যালি এক্সামিন করব। সেই সঙ্গে মামলার কারণে আটকে থাকা বিশাল অঙ্কের রাজস্ব দ্রুত ছাড় করাতে এ সংক্রান্ত আইন পরিবর্তনেরও উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দেন অর্থমন্ত্রী বৈঠকে। সমস্ত প্ল্যান প্রোগ্রাম কিন্তু তখন বিশেষ করে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি বছরই ঘোড়াশালের পলাশে দেশের সর্ববৃহৎ সার কারখানা নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। কারখানাটি উৎপাদনে আসলে একই পরিমাণ গ্যাস ব্যবহার করে 3 গুণ সার উৎপাদন করা যাবে। নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর রিপোর্ট। দেশে কৃষিকাজে যত সার ব্যবহার হয় তার 60 ভাগই ইউরিয়া। বার্ষিক চাহিদা প্রায় 30 লাখ মেট্রিক টন। অব্যাহত গ্যাস সংকটের কারণে যার 3 ভাগের 1 ভাগ যোগান দিতে পারে স্থানীয় 7টি কারখানা, যার 2টি কারখানা নরসিংদীর পলাশ উপজেলায়। দৈনিক উৎপাদন ক্ষমতা 900 মেট্রিক টন। এই 2টি কারখানাকে এক করে একটি কারখানা করতে যাচ্ছে সরকার। দুটো ফার্টিলাইজারে যে পরিমাণ গ্যাস এর আগে কনজামশন হতো তাতে প্রায় 65 mmCu গ্যাস প্রতিদিন ব্যবহার হতো এবং এই 65 mmCu গ্যাসের বিনিময়ে আমরা দুটো ফ্যাক্টরি থেকে 600 এবং 300 মোট 900 মেট্রিক টন ইউরিয়া পেতাম। আর এখন যে মেগা প্রজেক্ট হচ্ছে সেই একই গ্যাস ব্যবহারের ফলে আমরা প্রতিদিন প্রায় 2800 মেট্রিক টন ইউরিয়া পাবো, যার ফলে একই গ্যাস কনজামশন করেও আমরা 3 গুণ উৎপাদন পাচ্ছি। বার্ষিক 9.25 লাখ মেট্রিক টন ক্ষমতার ইউরিয়া সার কারখানাটি নির্মাণ করবে MHI জাপান ও CC7 চীনা কনসোর্টিয়াম। প্রকল্পের কাজ শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতির অগ্রগতি দেখতে পলাশ সার কারখানা ঘুরে দেখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বলেন 2022 সালেই কারখানাটি চালু করতে চায় সরকার। এটা সাইন হয়ে গেছে, আমরা কাজ শুরু করব সেটা দেখার জন্য সুযোগ সুবিধা দিয়ে এখানে এসেছি আমরা, যাতে অতি সত্বর আমরা মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন সেই নিয়ে লক্ষ্য রেখেই আজকে এটা একটা বিশাল বড় প্রজেক্ট, আপনারা জানেন 10,000 কোটি টাকা বেশি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন নতুন কারখানাটি আধুনিক প্রযুক্তির হওয়ায় এটি হবে দেশের প্রথম পরিবেশ বান্ধব সার কারখানা, যেখান থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে 10 ভাগ পর্যন্ত সার উৎপাদন বাড়ানো যাবে। নতুন ফ্যাক্টরি যেটা, এটা অত্যন্ত সফিস্টিকেটেড, অত্যন্ত হাই টেকনোলজি, এখানে সম্পূর্ণ পরিবেশ বান্ধব কারখানা। এখন বর্তমানে যে পুরানো দুটো কারখানা আছে, আমরা এলাকার লোকজন যে সার কারখানা মানে অ্যামোনিয়ার জন্য যে সমস্যায় পড়েছে, বিন্দুমাত্র সমস্যা হবে না, সম্পূর্ণ পরিবেশ বান্ধব। কারখানাটি নির্মাণে 110 একর জমির প্রয়োজন পড়লেও নতুন করে কোনো জমি অধিগ্রহণ প্রয়োজন পড়বে না বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চিকিৎসা খাতের উপকরণ নির্মাতা প্রতিষ্ঠান JMI এবার LPG গ্যাসের ব্যবসায় আসছে। JMI এর LPG ব্যবসার জন্য 380 কোটি টাকার অর্থায়ন করছে 6টি আর্থিক প্রতিষ্ঠান। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও অগ্রণী ব্যাংক যোগান দিচ্ছে 250 কোটি টাকা, যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো রোববার সন্ধ্যায়। এর মধ্যে 222 কোটি টাকা যোগান দেওয়া হচ্ছে JMI গ্যাস ইন্ডাস্ট্রিজের সক্ষমতা বাড়াতে, 73 কোটি টাকা JMI সিলিন্ডারের জন্য,
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকার সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে চায়। আমরা এগুলো সব এসেনশিয়াল সেক্টর, মেডিকেল সেক্টরের কাজ হচ্ছে ওদের গ্যাস, এই গ্যাসটা সব সেক্টরে ব্যবহার হবে, সেটাই আমরা বুঝিয়েছি। এই জন্য অগ্রণী ব্যাংকের মতো একটা ভালো ব্যাংক, সরকারি ব্যাংক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা বেশি ব্যাংকের কাছে যাইনি, কারণ 380 কোটি টাকা আজকালকার দিনে 3-4টা ব্যাংক মিলে করতেই পারে। তো এই জন্য আমরা এই 4-5টা ইনস্টিটিউশন মিলে আমরা এটা করেছি। এখন বিনিয়োগে আমাদের সমস্যা যেটা হচ্ছে যে আমাদের পুঁজির বাজারটা অতটা শক্তিশালী না, তার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই বিনিয়োগকে অর্থায়ন করতে হচ্ছে। কিন্তু তাতে একটা বাণিজ্যিক ব্যাংকের জন্য এই ধরনের অর্থায়নটা খুবই রিস্কি হয়ে যায়। সেই কারণে যেভাবে জিনিসটাকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে সেটা মূলত হচ্ছে যে সিন্ডিকেশনের ব্যবস্থায় বিভিন্ন ব্যাংক এই অর্থায়ন করছে এই বিনিয়োগগুলো। লক্ষ্মীপুরে বাড়ছে সয়াবিন আবাদের পরিমাণ। এবার আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ভালো হবে আশাবাদী চাষিরা। লক্ষ্মীপুর প্রতিনিধি শাকির মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের 5টি উপজেলাতেই সয়াবিন আবাদে ব্যস্ত চাষিরা। কেউ সয়াবিন বপন করছেন, আবার কেউ ব্যস্ত পরিচর্যায়। উৎপাদন খরচ কম আর অধিক লাভজনক হয় দিন দিন সয়াবিন আবাদে ঝুঁকছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার উৎপাদন গতবারের চেয়ে ভালো হবে বলে মনে করছেন তারা। গতবার আমার প্রায় 1020 টাকা লাভ হয়েছে, এবার আমার 25 থেকে 26,000 টাকা খরচ হয়েছে। এখন বাকিটা পুরালার কাছে ধার দেয়, ধর না এবার সামনের দিকে বুঝে যাবে। আর ধানে কৃষির মধ্যে খরচ বেশি, সোয়ার মধ্যে আপনার মানে খরচ কম, লাভ বেশি। আমরা পরা বছর আইলে আমরা সোয়াবিনে কৃষি বেশি করি, আলহামদুলিল্লাহ আমাকে ফসল আলাদা ভালো, ইনকাম আলাদা ভালো হবে। গত বছর লাভ হয়েছে, আল্লাহ আশা করি এবারও লাভ হবে। সয়াবিন উৎপাদনে চাষিদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আশা করা হচ্ছে এবার উৎপাদন হবে রেকর্ড পরিমাণ। কৃষক পর্যায়ে ডাল, তেল এবং মশলা জাতীয় ফসল উৎপাদন সংরক্ষণ বিতরণ প্রকল্পের আওতায় আমরা সয়াবিনের আধুনিক যে জাতগুলো সেগুলো আমরা কৃষকদের নিয়ে আসছি। এবছর আমরা প্রায় 163টি প্রদর্শনী আমরা স্থাপন করব উন্নত জাত দিয়ে। এতে কৃষকরা আগে যে পরিমাণ সয়াবিন পেতেন তার চেয়ে আরও অধিক পরিমাণের সয়াবিন তারা উৎপাদন করতে সক্ষম হবেন। লক্ষ্মীপুরে এবার প্রায় 53,000 হেক্টর জমিতে সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে চাষ হয়েছে প্রায় 50,000 হেক্টর জমিতে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সংশোধনের ধারা থেকে বেরোতে পারছে না ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসসিএক্স 48 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,763-তে। লেনদেন হয়েছে 812 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 72টির, কমেছে 247টির আর অপরিবর্তিত রয়েছে 29টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকেপিএল স্টক ব্রোকারেজের। বিগত কিছুদিন ধরেই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সগুলোতে কিছুটা ভোলাটিলিটি লক্ষ্য করছি এবং আজকেও ট্রেডিং আওয়ারের শুরু থেকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো ইন্ডেক্সে কিছুটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করেছি এবং আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসিএক্স 48 পয়েন্টের মতো ডিক্রিজ করেছে। এর দিক থেকে আমরা আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লার্জ ক্যাপ সেক্টরগুলোর দিকে যদি দেখি, তবে লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মাসিউটিক্যালস, এই দুইটি সেক্টর ছাড়া বাকি সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই আজকে দিন শেষে নেগেটিভে ক্লোজ হয়েছে এবং এই সেক্টরগুলোর মধ্যে আজকে আমরা সবচেয়ে বেশি ডাউনওয়ার্ড মুভমেন্ট লক্ষ্য করেছি ব্যাংক এবং এনবিএফআর মতো ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোতে। তবে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভারঅল ডেইলি টার্নওভার বিগত দিনের তুলনায় 5% ইনক্রিজ করেছে এবং আজকে সারা দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়েছে 812 কোটি টাকার। তবে বিগত কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড পাওয়ার কোম্পানি লিমিটেড মোস্ট ট্রেডেড শেয়ারগুলোর তালিকা শীর্ষে অবস্থান করছে এবং আজকেও এই কোম্পানিটি 66 কোটি টাকা ওভারঅল ডেইলি টার্নওভার নিয়ে মোস্ট ট্রেডেড কোম্পানির তালিকার সবার উপরে অবস্থান করছে। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।